ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। এই ষড়যন্ত্রের সে একটি অংশ। অনির্বাচিত অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এখানে বক্তব্য রাখবেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন, লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা। He is doing to help humanity and to bring equality for all people. সেগুলা খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি এরিয়ার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। দর্শক, গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে। আপনারা স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি কর্মসূচির আয়োজন করে দুই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে দাবি করেছে বিএনপি। অন্যদিকে ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের সামনে। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জড়ো হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে স্লোগান দিচ্ছেন। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশ ও দাতা গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান বয়ে আনার কারণে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে এবং সে বিশ্বের নোবেল বিজয় করেছেন, এজন্য আমরা খুবই গর্বিত। জাতিসংঘের সদর দপ্তরে ভাষণ দেওয়ার জন্য ওনার আগমন উপলক্ষে আমরা এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য এসেছি। তারেক রহমানের নির্দেশে ডাক্তার ইউনূসকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে আসছি। স্বৈরাচার সরকার পতনে ছাত্র জনতার বিপ্লবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণেই সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে বিএনপিরও পরিপূর্ণ অংশগ্রহণ ছিল। সুতরাং এই আন্দোলনের যে ফসল সেটা তো বিএনপি দাবিদার। রাজনৈতিক দলের ভূমিকা ছিল, সেখানে যে প্রবাসীদের ভূমিকা ছিল তারা কেউ সেটা বলে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সংস্কারের দাবি তুলে দ্রুত নির্বাচনের কথাও বলেন তারা। আগামীতে নির্বাচন কমিশনকে রিফর্ম করে এবং জুডিশিয়ারিকে চেঞ্জ করে বাংলাদেশে 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রের কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের উপর হামলা সহ আইন শৃঙ্খলার অবনতির সমালোচনা করছেন তারা। তথাকথিত ছাত্র আন্দোলনের এটা ছিল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সে একটি অংশ। অনির্বাচিত অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এখানে বক্তব্য রাখবেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন, লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা। এজন্য শেখ হাসিনার পুনর্বাসনের দাবিও জানান তারা। যেই সংঘাতের সৃষ্টি হয়েছে আমি এর কড়া প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে নৈরাজ্য চলতেছে, বাংলাদেশে যে মব জাস্টিস চলতেছে, বাংলাদেশে যে কালচারাল জেনোসাইড চলতেছে প্রতিদিন। ডেমোক্রেটিক হয়ে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি এখনো প্রধানমন্ত্রী এবং আপনি যেখান থেকে করে আপনি আপনার জায়গায় ফিরে যান। জাতিসংঘের সামনে 46 স্ট্রিটে মুখোমুখি পৃথক দুটি সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার সময় এর বাইরে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যানারে পক্ষে বিপক্ষে এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে বিক্ষোভ সমাবেশ থেকে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সজাগ, সচেতন।
জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শকরা। আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর ছিল বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদের দিকেই। তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা বিশ্ববাসী মুগ্ধ হয়ে শুনেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সকালে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের অধিবেশনের ৭ম বক্তা ছিলেন তিনি। তার আগে অধিবেশন রুম, দর্শক গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শুধু বাংলাদেশের একাধিক গণমাধ্যম কর্মীই নন, এ সময় একাধিক বিদেশি গণমাধ্যম কর্মী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আসন গ্রহণ করতে দেখা গেছে। নোবেল বিজয়ী ইউনূসের বক্তব্য শুরু হওয়া মাত্রই পুরো গ্যালারি রীতিমতো করতালিতে ফেটে পড়ে। তিনি বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন তিনি। একাধিকবার করতালি দিয়ে গ্যালারি ভর্তি দর্শক ডক্টর ইউনূসের বক্তব্যকে সমর্থন জানান। সরাসরি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ গণমাধ্যম কর্মী ওয়াকিন টালায়া। I hear the speech of Dr. Yunus and I think it was a really good speech. বিশ্ব মানবতার জন্য কাজ করায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান জাতিসংঘের কর্মকর্তা মিনি। I'm so glad that Dr. Yunus was here present at General Assembly. He is doing to help humanity and to bring equality for all people. Very happy and I wish you the best. I wish him as well the best. আমেরিকান সাংবাদিক আন্দ্রিদেতা জানান, তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন শান্তিতে নোবেল জয়ী ও মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে। তার কল্যাণমূলক কাজগুলি বিশ্বে তাকে সুপরিচিত করছে বলে তিনি মনে করেন। I know that he is a Nobel Peace Prize winner and I know he was involved in microfinance and microloans to poor people and I hope it's correct. বিশ্বনন্দিত এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর জাতিসংঘের দর্শক হলের সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতিসংঘ নতুন কিছু নয়। জাতিসংঘের বিভিন্ন ফোরামে বহুবার বক্তব্য রেখেছেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যেও তিনি বাজিমাত করেছেন। হল ভর্তি মানুষ তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। শেখ সামিরা। বিষয়গুলা খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি এরিয়ার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। দর্শক, গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে। আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে, কাউকে ধাওয়া করছে। ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো? এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে কিন্তু তারা যায়নি। তো নারায়ণগঞ্জ শিল্পপ্রবণ এরিয়া, সেখানে বিভিন্ন কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, মিল ফ্যাক্টরিজ আছে। আপনি দেখেন গেল কয়েকদিন না, আমরা যদি মাসের উপর হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে। শিল্প কলকারখানাগুলোকে ফুল্লি চালু করতে দিচ্ছে না, চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দেওয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না। পুলিশকে এই মুহূর্তে পাত্তাই দিচ্ছে না, বা পুলিশও 5ই আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি, যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ। কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কেউ কেউ বলছেন বিএনপির, কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাজ। তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তো আরও ভালো, সাথে সাথে গ্রেপ্তার করেন, দুই একটারে ক্রস ফায়ার দিয়ে দেন। এবার যেই দলেরই হোক, আওয়ামী লীগ হলে তার মানুষের মধ্যে আফসোস হবে না,
কারণ কি এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও অনেক ঘটনা ঘটছে। অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না। এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে, কোনটা? মাত্র সরকার পতন ঘটলো, গুলির ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড়। তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছোড়ে, আবার ধরেন যদি একটা টিয়ার শেল ছোড়ে, কাঁদানে গ্যাস ছোড়ে, এগুলো নিয়ে আবার একটা হুলস্থুল কর্মকাণ্ড হওয়ারই কিন্তু সম্ভাবনা আছে। তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভুল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন। কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না, সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায়, তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে, পাবলিক রাস্তায় দাঁড়াচ্ছে, সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে, সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় তো আর কোনো কিছু আদায় হয় না। এখন আপনাকে কি করতে হবে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে, যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন। রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে, শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে, মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে। এই যদি অবস্থা হয় 3 দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি। কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া, সেইখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই। তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে, এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। একটা চক্র, আবার এটা যেই দল সমর্থিত হোক, একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক। আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই। আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে, ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাঙা 2টা করে দিবে। আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে। সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার, ওই লাঠিচার্জ করে সব জায়গায় কাজ হবে না। যদি কোনো সন্ত্রাসী, কোনো দুর্বৃত্ত, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই। 2-4টারে ক্রসফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে। কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না, এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না, সমস্যা কি? এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। একটু দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।